রাত 10টার খবর দিন ভর। আর রাত 10টার খবর দিন ভরে শুরুতেই নজর রাখবো 100 ফিট উপর থেকে আছড়ে পড়ে চার্টার্ড বিমান। তারপর একের পর এক বিস্ফোরণ, আর মুহূর্তের মধ্যে সব শেষ। বারামতীতে বিমান দুর্ঘটনায় মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর। বিমানে অজিত পাওয়ার সহ 5 জন ছিলেন, সকলেরই প্রাণ চলে গেছে। লিয়ারজেট 45 ভিটি এসএসকে চার্টার্ড বিমান। এই বিমানটি বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতীতে অবতরণের সময় আছড়ে পড়ে। একের পর এক বিস্ফোরণ হয়, বিমানে আগুন ধরে যায়, নিমেষে সব শেষ। বিমানে ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, তাঁর ব্যক্তিগত সিকিউরিটি অফিসার বিদীপ যাদব, পাইলট সুমিত কাপুর, কো পাইলট সম্ভাবী পাঠক, ক্রিউ মেম্বার পিঙ্কি মালি। বিমান দুর্ঘটনায় 5 জনেরই মৃত্যু হয়েছে। ट्रैप पे आ रहा था, ट्रैप के नजदीक 100 फुट से नजदीक आके गिर गया है। उसका क्रैश हो जाएगा ऐसा हम सोच रहे थे, तभी क्रैश हो गया। पहले देखा तो उसको आग लगी थी पूरे प्लेन को, और उसके बाद 4-5 स्फोट हो गया विमान में उसका, और उसने निकालने की कोशिश की लेकिन बड़ी आग लगी, उसके कारण कोई मदद नहीं कर सकता। বুধবার বারামতীতে ছিল জেলা পরিষদের ভোট প্রচার। সেখানে যাচ্ছিলেন এনসিপি নেতা অজিত পাওয়ার। বুধবার সকাল 8:10 নাগাদ মুম্বাই থেকে বিমানে রওনা দেন। সকাল 8:45 নাগাদ বারামতীতে দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে ডিজিসিএ জানতে পেরেছে চার্টার্ড বিমানটিতে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ছিল না, অর্থাৎ বিমানটি রানওয়েতে ঠিকমতো নামছে কিনা তা দেখার জন্য একমাত্র ভরসা পাইলটদের নজর। এদিন কুয়াশা বেশি থাকার কারণে দুর্ঘটনা হয়ে থাকতে পারে বলে অনুমান। টেবিল টপ রানওয়েতে বিমানটিকে নামানোর জন্য 2 বার চেষ্টা করেন পাইলট। প্রথমবার নামাতে না পেরে আকাশে চক্কর কাটেন। দ্বিতীয়বার নামার সময় ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। তখন মেডে কল করেন পাইলট। মেডে বার্তা মানে চরম বিপদ। ফরাসি ভাষায় এর অর্থ আমায় সাহায্য করো। প্লেনটি তখন 100 ফুট ওপরে। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে মাটিতে। এতে পরপর বিস্ফোরণ ঘটে, বিমানে আগুন ধরে যায়। লিয়ারজেটে আগেও ল্যান্ডিং গিয়ারের সমস্যা দেখা দিয়েছে। এ নিয়ে কানাডার বিমান প্রস্তুতকারী সংস্থা বোম্বার্ডিয়াকে সতর্ক করে আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। সেই বিমানেই বুধবার দুর্ঘটনা। প্রাণ গেল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সহ 5 জনের। লিয়ারজেট 45 একটা খুবই রিলায়েবল প্লেন, বম্বার্ডিয়ার কোম্পানির একটা ভিভিআইপি নিয়ে ফ্লাই করে। যারা ক্রু ছিলেন তারা খুবই কোয়ালিফাইড ছিলেন, দুজনে ক্যাপ্টেন যিনি ছিলেন খুবই কোয়ালিফাইড ছিলেন, সুমিত কাপুর। তাই সেই ক্ষেত্রে কি হয়েছে এক্স্যাক্টলি সেটা ইনভেস্টিগেশনের পরে জানা যাবে। ঠিক কি কারণে দুর্ঘটনা তা জানতে ভরসা বিমানের ব্ল্যাক বক্স। तमाम जो है इन्वेस्टिगेशन टीम यहाँ पे पहुंच चुकी है। अब कोशिश यही की जा रही है कि जो एयरक्राफ्ट के जो पार्ट्स हैं उनको इन्वेस्टिगेट किया जाए कि क्या इसमें कोई टेक्निकल ग्लिच या फिर कोई टेक्निकल एरर था या नहीं। लेकिन सबसे इम्पोर्टेंट है कि ब्लैक बॉक्स है वो रिकवर कर लिया गया है, जो बहुत सारे राज खोल सकता है। टेबल टॉप रनवे है, और टेबल टॉप रनवे के बाद देखिए अभी भी जो क्रैश साइट है वो पूरी तरह से कॉर्डन ऑफ कर दी गई है। हो सकता है कि ह्यूमन एरर हो या मिस जजमेंट हो, ये इन्वेस्टिगेशन का पार्ट है। लेकिन जिस तरीके से क्रैश हुआ है और एयर स्ट्रिप के ठीक बगल में हुआ है, तो कई सवाल खड़े हो रहे हैं कि आखिरकार क्या वजह होगी। নিউজ 18 বাংলা। এসআইআরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। বুধবার সুর চড়ালেন সিঙ্গুর থেকে। সোমবার যাচ্ছেন দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে। এসআইআর এর নামে চক্রান্ত করে নাম কাটছেন কেন? মানুষের প্রতি বিশ্বাস নেই?
বুধবার এসআইআর নিয়ে সুর চড়ালেন সিঙ্গুর থেকে। আন্দোলনের ঝাঁঝ বাড়াতে সোমবার একেবারে দিল্লিতে। 2রা ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে নিয়ে যাবেন আরও 15 জনকে। পশ্চিমবঙ্গে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ করেছে এমন কয়েকটি পরিবারের সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লি যেতে পারেন। আগামী সপ্তাহে দিল্লি, তার আগে এদিন সিঙ্গুরের সভা থেকে সুর সপ্তমে। এসআইআর এর নামে চক্রান্ত করে নাম কাটছেন কেন? মানুষের প্রতি বিশ্বাস নেই? এত মানুষের মৃতদেহের ওপর জবাব দিতে হবে, কে দায়ী? এবং দিল্লি যাওয়ার আগে সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম। অনেক হিন্দুও মারা গেছে, হিন্দু করে হিন্দুদের হত্যা করছেন। বুধবার সুপ্রিম কোর্টে তামিলনাড়ুর এসআইআর শুনানিতে বাংলার প্রসঙ্গ ওঠে। প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি চলাকালীন আইনজীবী কপিল সিব্বল সওয়াল করার সময় বলেন, এসআইআর এ আপত্তি এবং দাবি জানানোর শেষ দিন 30শে জানুয়ারি। দিনে 9 লক্ষ মানুষের শুনানি করতে হবে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে মাত্র 1 লক্ষ ভোটারের শুনানি হয়েছে। কিভাবে কাজ শেষ হবে? আমাদের আরও কিছু আবেদন রয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, পশ্চিমবঙ্গের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, বারবার আবেদন দাখিল করে সময় নিতে চাইছে। তখন প্রধান বিচারপতি বলেন, মঙ্গলবার বা বুধবার শুনানি হতে পারে। এখান থেকে দিল্লি যাওয়ার কথা ছিল, দিল্লিকার লাড্ডুদের একটু চেহারা দেখার জন্য, কিন্তু আজ না হলে কাল তো আমি যাবই। দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো, যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব। আইনজীবী হয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে সব ডকুমেন্ট আছে। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে আমরা দেব না। কোন এনআরসি এখানে হবে না। ডাকছে ডাকুক না, ঔদ্ধত্য দেখাচ্ছে। এই অহংকার ভেঙে চুরমার করব। আমাকে তোমরা ঘেচু করবে, তুমি জেলে ভরো, তুমি গুলি করো, আই ডোন্ট কেয়ার। আমি সব কিছুর জন্য তৈরি। আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে। ঘরে ঘরে নাড়ু তৈরি হবে। নাড়ুর সাথে একটা শব্দ মেলাও। আমি প্রথম অক্ষর বলে দিচ্ছি, জয়কার। বাংলার মা বোনেরা জবাব দেবে। বাংলায় ঢুকতে দেব না, দেব না, দেব না। নিউজ 18 বাংলা। সিঙ্গুরে গিয়ে শিল্পের খতিয়ান। সিঙ্গুরের মঞ্চ থেকে শিল্পের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষিও চলবে, শিল্পও চলবে, কৃষি জমি দখল করে নয়। সিঙ্গুর, এককালে রাজনীতি তোলপাড় হয়েছে এই সিঙ্গুরকে ঘিরে। সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল টাটারা। জোর করে কৃষকদের জমি কেড়ে নেওয়ার অভিযোগ তুলে আন্দোলনে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশে সিঙ্গুর ছাড়ে টাটারা। 2011-এ বাংলায় পালাবদলের পালে হাওয়া দিয়েছিল এই সিঙ্গুর। 26-এর ভোটের আগে ফের সেই সিঙ্গুরের হাওয়া গরম। 18ই জানুয়ারি সভা করে গেছেন প্রধানমন্ত্রী। বঙ্গে শিল্পের বার্তা দিলেও সিঙ্গুরের জন্য আলাদা করে কোনো বার্তা ছিল না নরেন্দ্র মোদীর ভাষণে। 28শে জানুয়ারি সেই সিঙ্গুরে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দিলেন সিঙ্গুরে শিল্পের বার্তা। কর্মসংস্থানের লক্ষ্যে এখানে 8 একর জমির ওপর 9 কোটি 20 লক্ষ টাকা খরচ করে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে। এসএআইপির আন্ডারে 77 একর জমিতে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক সিঙ্গুরে হচ্ছে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। অ্যামাজন, ফ্লিপকার্ট এখানে বড় ওয়্যার হাউজিং তৈরি করছে, যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে। সিঙ্গুর আমার ফেভারিট জায়গা। আমার আন্দোলনের একটা বড় অংশ জুড়ে, মানে 2006 থেকে 8 সিঙ্গুরের মাটিতে আমি অনেক দিন কাটিয়েছি। রাস্তায় পড়ে থেকেছি। সিঙ্গুরের মানুষরা কেউ বাড়ি থেকে মুড়ি নিয়ে এসছে, কেউ চিড়ে নিয়ে এসছে, কেউ নারকেল নাড়ু নিয়ে এসছে, কেউ বা সবজি নিয়ে এসছে। আমি সিঙ্গুর আন্দোলনের জন্য 26 দিন অনশন করেছি, জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে। সিঙ্গুরের মঞ্চ থেকে এদিন ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে মমতার পাশে তখন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। নাইবা দিল কেন্দ্র টাকা, ওরা দেয় শুধু ধোকা। ওদের বানিয়ে বোকা,
আমরা দিলাম টাকা। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1,500 কোটি টাকা দিয়ে আমরা প্রকল্প শুরু করে দিয়েছি অলরেডি। 500 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে এবং অলরেডি 300 কোটি টাকার কাজ হয়ে গেছে। তাতে কেশপুর বলুন, ডেবরা বলুন, ঘাটাল বলুন, দাসপুর বলুন, পূর্ব মেদিনীপুরের 4টে জায়গা, হাওড়া হুগলির জন্য নিম্ন দামোদর অববাহিকা এলাকার প্রজেক্ট হচ্ছে। তাতে হাওড়া হুগলি বীরভূম বর্ধমানের মানুষ উপকৃত হবেন। বাংলাকে নাকি উনি গুছিয়ে দেবেন। 4 বছর ধরে বাংলার আবাসনের টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, সর্বশিক্ষার টাকা দেয় না, জলের টাকা দেয় না, ট্রেজারি ফাঁকা করছে, দেশটাকে ধ্বংস করছে। কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলেছিলাম, ফিরিয়ে দিয়েছি। আর তোমরা কি করেছো? বড় বড় বুলি। এ বুলি চলবে না বাংলায়। বাংলায় ঢুকতে দেব না, দেব না, দেব না। বঙ্গ রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম সিঙ্গুর। 26-এর মহারণের আগে ফের ভোটের পালে সেই সিঙ্গুরেরই হাওয়া। বাংলায় ঢুকতে দেব না, দেব না, দেব না। নিউজ 18 বাংলা। টার্গেট 2026, পাখির চোখ বুথ সংগঠন। বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করায় জোর দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। দুর্গাপুরের কর্মী সম্মেলনে তার এও বার্তা, মহিলা এবং তরুণ প্রজন্মকে কাছে টানতে হবে, তাদের সমস্যার কথা মন দিয়ে শুনতে হবে। मित्रों, हमको बूथ जीतना है कि अगर बूथ पे शक्ति केंद्र पे हम मजबूत होंगे तो बंगाल तो शक्ति की भूमि है। अगर हमारा शक्ति केंद्र मजबूत हो गया तो शक्ति की भूमि का शक्ति केंद्र निश्चित रूप से कमल खिला के रहेगा। বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিয়ে প্রথম রাজ্য সফর, প্রথম গন্তব্যই পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ সফরে নীতিন নবীন মঙ্গলবার দুর্গাপুরে বিজেপির একটি মেলা উদ্বোধন করেন। রাতে বৈঠক করেন কোর কমিটির সঙ্গে। সেই বৈঠকেই 26-এর ভোটে লড়াইয়ের ফর্মুলা বাতলে দেন নীতিন নবীন। নীতিন নবীনের নির্দেশ, প্রতিটি বুথে জোর দিতে হবে। রাজ্যে পালাবদল করতে হলে বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করতে হবে। প্রথমেই নজর কলকাতা এবং দক্ষিণ 24 পরগনায়। 1 মাসের মধ্যেই 2 জেলায় বুথ স্তরের সংগঠন ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন নীতিন নবীন। প্রতি 15 দিন অন্তর সংগঠনের রিপোর্ট নেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। নীতিন নবীনের নির্দেশ, স্থানীয় সমস্যাকে গুরুত্ব দিতে হবে, বাড়াতে হবে জনসংযোগ। আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের সম্বন্ধীয় অনেক আলোচনা হয়েছে। এই সমস্ত আলোচনা অত্যন্ত কনফিডেন্সিয়াল আলোচনা, বাইরে বলার জায়গা নেই। আমরা শুধু এটুকু বলতে পারি, আমি পার্টির তরফ থেকে আমরা 100% কনফিডেন্ট যে এবার বিজেপি সরকার তৈরি হচ্ছে। দুর্গাপুরে মঙ্গলবার রাতে কোর কমিটির সঙ্গে বৈঠক, বুধবার সকালে কর্মী সম্মেলন। সভামঞ্চে একসঙ্গে দেখা যায় বঙ্গ বিজেপির 4 হেভিওয়েটকে, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। এই সভামঞ্চ থেকেও নীতিন নবীনের মুখে বুথ বার্তা। मित्रों, हमको बूथ जीतना है कि अगर बूथ पे शक्ति केंद्र पे हम मजबूत होंगे तो बंगाल तो शक्ति की भूमि है। अगर हमारा शक्ति केंद्र मजबूत हो गया तो शक्ति की भूमि का शक्ति केंद्र निश्चित रूप से कमल खिला के रहेगा। পশ্চিমবঙ্গে প্রায় 50% মহিলা ভোট। এর বড় অংশের সমর্থনই পান মমতা বন্দ্যোপাধ্যায়। এই মহিলা ভোটে এবার ভাগ বসাতে মরিয়া বিজেপি। এর পাশাপাশি তাদের নজর কম বয়সী ভোটারদের দিকে। দুর্গাপুরে এসে তাই নীতিন নবীনের নির্দেশ, মহিলা এবং তরুণ প্রজন্মের ভোটারদের দিকে বিশেষ নজর দিতে হবে, শুনতে হবে তাদের সমস্যার কথা। এর জন্য জনসংযোগ বাড়াতে হবে। সব কাঁচা মাথার নেতারা, অভিজ্ঞতা কম ছিল, সে অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি কয়েক বছরে। এখন নতুন বিজেপি আর পরিণত বিজেপি লড়াই করছে, তো সেই জন্য যুবকরা থাকলে গতি আসে, শক্তি সামর্থ্য আসে, তারা রিস্ক নিতে পারে। কেবলমাত্র ভারতীয় জনতা পার্টিতেই যুবকরা সম্মিলিত হয়, কারণ তারা পার্টির ভবিষ্যৎ এবং নিজের ভবিষ্যৎ পার্টির মধ্যে দেখতে পায়। নিউজ 18 বাংলা। জলাজমি ভরাট করে ডেকোরেটরসের গোডাউন। রবিবার রাতে সেই গোডাউনে আগুন লেগে মৃত্যু অনেকের। গ্রেপ্তার ডেকোরেটরসের মালিক গঙ্গাধর দাস। আগুনে মৃত বেড়ে 21।
রবিবার গভীর রাত নরেন্দ্রপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে বিধ্বংসী আগুন। একটি মোমো তৈরির কাঁচামালের গোডাউন আর একটি ডেকোরেটরসের গোডাউন। এই দুই গোডাউনে বিধ্বংসী আগুনে বেশ কয়েকজন ঝলসে মারা গিয়েছেন। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ডেকোরেটরস সংস্থার মালিক গঙ্গাধর দাসকে। বেআইনিভাবে জলাজমি বুঝিয়ে গোডাউন তৈরি করেছিলেন গঙ্গাধর। এই অভিযোগে মঙ্গলবার রাতে গড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গঙ্গাধরের বিরুদ্ধে একাধিক ধারা যোগ করা হয়। ভুল তথ্য দেওয়া, অপরাধে প্ররোচনা দেওয়া, অগ্নিবিধি না মানা সহ একাধিক ধারা। 4 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বারুইপুর আদালত। উনি কিন্তু অ্যাবসকন্ডিং ছিলেন না এবং পুলিশের ডাকে সাড়া দিতেই উনি কিন্তু সুদূর হেরিয়া থেকে, মিদনাপুর থেকে উনি রওনা হয়েছিলেন কলকাতার দিকে। তারপরেও ওনার ক্ষেত্রে আজকে লেখা হয়েছে যে রিমান্ডে উনি এইখানে একটি গেস্ট হাউসে লুকিয়েছিলেন এবং ওনাকে রেড করে অ্যারেস্ট করা হয়েছে, যেটা আমরা স্ট্রংলি অবজেকশন দিচ্ছি। খুব দুঃখজনক এটা। গ্রেপ্তার হওয়ার আগে পিঠ বাঁচানোর অনেক চেষ্টা করেন গঙ্গাধর। টাকার গরম দেখান। অগ্নি নির্বাপন ব্যবস্থা আপনার নাকি ঠিকঠাক ছিল? আমার ছিল, আমরা ইউজ করার সময় পাইনি, এখনো পড়ে আছে ওখানে। যারা মারা গেছে তাদের পাশে আমি আছি এবং থাকবো, আর্থিক সাহায্য কিছু করব। গঙ্গাধর দাস পূর্ব মেদিনীপুরের খেজুরির বাসিন্দা। নরেন্দ্রপুরের ঘটনার পর থেকে তার খেজুরির বাড়িতে তালা। বছর 60-এর গঙ্গাধর 40 বছর ধরে ডেকোরেটরসের ব্যবসায়। পূর্ব মেদিনীপুর এবং কলকাতায় একাধিক গোডাউন রয়েছে। তার মধ্যে একটি নরেন্দ্রপুরের নাজিরাবাদে, যেখানে রবিবার গভীর রাতে আগুন লেগে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। অনেকে নিখোঁজ। তাদের একজন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাসুদেব বেরা। ডিসেম্বরে শেষবার বাড়ি গিয়েছিলেন। নাতনির জন্মদিনে সোমবার বাড়ি যাওয়ার কথা ছিল, তার আগেই ভয়ঙ্কর আগুন। মানুষটা কি বেঁচে আছেন ভেবে কুল কিনারা পাচ্ছে না পরিবার। বাবা তো আগে ওই বাইরে কাজ করতো, বাইরে থাকতে ভালো লাগেনি, যেহেতু বয়স হচ্ছে, এখানে লোকের সাথে কথা বলে ওই দিনে কাজে গেছে। ওই রবিবারে যা কথা হচ্ছে যে বাড়ি আসবে, থানা থেকে খবর আসছে, তারপরে তো আমরা জানতে পারছি যে নিয়ে গেছে, যে তাকেই আমরা দায়ী করবো। এখন কাকে দায়ী করবো? চারিদিকে সবকিছু পুড়ে ছাই, এদিকে সেদিকে পড়ে হাড়গোড়। পরিচয় জানতে বড় ভরসা এখন ডিএনএ টেস্ট। আমার ভাই গোবিন্দ মন্ডল আর আমার ভাইপো রামকৃষ্ণ, একেবারে দুজন ভাইপো ডিএনএ কথা বলেছে। নিউজ 18 বাংলা। আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার দোকানের লুটপাটের অভিযোগ। আর ভর সন্ধেবেলা সোনার দোকানের ডাকাতি কীর্ণাহারে। গাড়িটা কি যাচ্ছে? শুধু ডাকাতির ঘটনা নয়, এই ডাকাতির পর বোমাবাজিরও অভিযোগ রয়েছে। বোমাবাজি করতে করতে চম্পট। সোনার দোকানে 7-8 জনের দুষ্কৃতী দলের হামলার অভিযোগ। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত ইন্দ্রজিৎ জানাতে পারবে এই বিষয়ে। ইন্দ্রজিৎ, ঠিক কি ঘটেছে? শুধু ডাকাতির অভিযোগ নয়, তারপর বোমাবাজি, যে শব্দ শোনা যাচ্ছে, যে ভিডিও ভাইরাল কীর্ণাহারের। দেখো, একদম যেটা বলে রাখবো, কীর্ণাহারের যে বাসটার সংলগ্ন এলাকা রয়েছে সেখানে একটি কিন্তু সোনার দোকান রয়েছে এবং ঠিক সন্ধ্যেবেলাতে এক ব্যক্তি প্রথমে সোনার দোকানে ঢোকে এবং সেখানে গিয়ে বলে একটি আংটি চাই, এবং সে আংটির মাপ না হওয়াতে সে তখন দাঁড়িয়েছিল। ঠিক তার পরে আর একজন ব্যক্তি ঢোকে ভেতরে, সে মাস্কি ক্যাপ এবং মাস্ক করেছিল বলে জানিয়েছেন দোকানে যিনি মালিক। তাকে যখন মাস্ক খোলার কথা বলতে যাবেন, ঠিক তখনই আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভেতরে আরো বেশ কিছু জন ঢুকে আসে এবং তাকে তৎক্ষণাৎ সেখান থেকে যে সমস্ত সোনার গয়না থেকে শুরু করে এমনকি যে লকারে যে গয়না ছিল সেই সমস্ত গয়না, এমনকি সারাদিনের বিক্রির যে ক্যাশ, সেই ক্যাশ টাকাও কিন্তু নিয়ে চম্পট দেয়। আর ঠিক চম্পট দেওয়ার সময় দোকানের বাইরে থেকে, অর্থাৎ কীর্ণাহার থেকে নানুর যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে তারা বেরোয় এবং সেই রাস্তা দিয়ে যতক্ষণ তারা গেছে, যত জনসমক্ষ দিয়ে যতক্ষণ গেছে, ততক্ষণ কিন্তু বোমাবাজি করতে করতেই তারা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। বেশ।